স্টুডেন্টস, আজ তোমাদের এই রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠনের উপরে তৃতীয় ক্লাস নেব। আজকের টপিক হচ্ছে ভিবি থিওরি or Pauling-Slater theory, modern concept of covalent bond, classification of covalent bond, sigma and pi bond, hybridization, determination of hybridization state and lone pair of the central atom, types of hybridization with examples, explanation of 4 valency of carbon atom due to hybridization and types of hybridization of carbon atom with some examples. তাহলে যে ভিবি থিওরি ভ্যালেন্স বন্ড ভ্যালেন্স বন্ড থিওরি এর আগে সমযোজী অণুর গঠন সম্পর্কে আমরা লুইস ডট স্ট্রাকচার করেছি। লুইস ডট গঠনে আমরা কি শিখেছি না, দুটি পরমাণুর মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া ঘটে তখন দুটি পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠিত হয়। তারপর পরমাণু দুটোর মধ্যে ওই ইলেকট্রন জোড়কে সমানভাবে শেয়ারিং এর মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে এইভাবে সমযোজী বন্ধন গঠনের ব্যাখ্যা আমরা লুইস থিওরি থেকে পেলেও সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী পরমাণু দুটি নিজেদের মধ্যে কি প্রকৃতির বল দ্বারা আবদ্ধ থাকে বা সমযোজী বন্ধন কিভাবে দৃঢ় হয় সে সম্পর্কে লুইস কিন্তু সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তাই বিজ্ঞানী হাইটলার এবং লন্ডন কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে সমযোজী বন্ধন সম্পর্কে একটি আধুনিক তত্ত্ব প্রকাশ করেন। একে ভ্যালেন্স বন্ড তত্ত্ব বা সংক্ষেপে ভিবি থিওরি বলা হয়। এই ভিবি থিওরির পরে আবার উন্নতি সাধন করেন বিজ্ঞানী পাউলিং এবং স্লেটার। বিজ্ঞানী পাউলিং এবং স্লেটার, পাউলিং অ্যান্ড স্লেটার থিওরি। এই ভিবি থিওরির মুখ্য বক্তব্য হচ্ছে যে দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় সে সম্পর্কে ভিবি থিওরির বক্তব্য বা পাউলিং এবং স্লেটারের মতানুসারে। পাউলিং এবং স্লেটার পরে হাইব্রিডেশন তত্ত্ব দিয়েছিলেন। তো এক্ষেত্রে আমরা ওই সমযোজ্যতার আধুনিক ধারণা মানে কিভাবে সমযোজী বন্ধন গঠিত হয় সে সম্পর্কে ভিবি থিওরির বক্তব্য হচ্ছে যে একটি বিজোড় ইলেকট্রন সমন্বিত পারমাণবিক কক্ষকে একটি বিজোড় ইলেকট্রন সমন্বিত পারমাণবিক কক্ষ পরস্পর অভিলিপিত হয়ে সমযোজী বন্ধন গঠন করে। যে বিজোড় ইলেকট্রন সমন্বিত দুটি পারমাণবিক কক্ষকে অভিলেপনের ফলে সমযোজী বন্ধন গঠিত হয়। এখন এই সমযোজী বন্ধন গঠনের সময়
যে বিজোড় ইলেকট্রন সমন্বিত যে পারমাণবিক কক্ষপগুলো, এই বিজোড় ইলেকট্রনগুলো পরস্পরের সঙ্গে বিপরীত দিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, ফলে তারা এক একটি বিপরীত চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, তাই উভয়ের মধ্যে আকর্ষণ বলের সৃষ্টি হয়। এইভাবে সমযোজী বন্ধন গঠিত হয় এবং পরমাণু দুটিকে সমযোজী বন্ধন, এর ফলে পরমাণু দুটিও নিজেদেরকে স্ব স্থানে আবদ্ধ রাখে। এখন এই পারমাণবিক কক্ষকের অভিলেখন, ওভারল্যাপিং অফ অ্যাটমিক অরবিটালস, পারমাণবিক কক্ষকের অভিলেখনের ধরন অনুসারে সমযোজী বন্ধনের দুটো ভাগ, একটা হলো সিগমা বন্ধন আর দ্বিতীয়টি হলো পাই বন্ধন। সিগমা বন্ধন, সিগমা বন্ড, পাই বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের দুটো ভাগ, ক্লাসিফিকেশন অফ কোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ধন দুই প্রকার, এক সিগমা বন্ড, দুয়ে পাই বন্ড। এই যে আমরা বললাম যে দুটো পারমাণবিক কক্ষকের অভিলেখনের ফলে, মানে ওভারল্যাপিং অফ টু অ্যাটমিক অরবিটালস, এই অ্যাটমিক অরবিটাল গুলো কিন্তু পিওর অ্যাটম, বিশুদ্ধ পারমাণবিক কক্ষক। ওভারল্যাপিং অফ টু অ্যাটমিক অরবিটালস, এটা আবার দু রকমের। কি, এক হচ্ছে আমাদের মুখোমুখি অভিলেখন, হেড অন ওভারল্যাপ, আর দুয়ে পাশাপাশি অভিলেখন। পাশাপাশি অভিলেখন হচ্ছে সাইডওয়েজ ওভারল্যাপ। ওকে, তাহলে একই অক্ষ বরাবর দুটি পারমাণবিক কক্ষকের মুখোমুখি অভিলেখনের ফলে যে সমযোজী বন্ধনের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সিগমা বন্ধন, এবং পাশাপাশি অভিলেখনের ফলে, মানে দুটি সমান্তরাল অক্ষ বিশিষ্ট পারমাণবিক কক্ষকের পাশাপাশি অভিলেখনের ফলে যে সমযোজী বন্ধনের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পাই বন্ধন। তাহলে এখানে সিগমা এবং পাই বন্ধনের এই যে ডেফিনেশন গুলো তোমাদের পড়ে নিতে হবে, এবং এই অভিলেখনের ধরন অনুসারে যেহেতু সমযোজী বন্ধনের প্রকৃতি নির্ভর করে, এবং সমযোজী বন্ধনের দৃঢ়তা, মানে কোন সমযোজী বন্ধন বেশি দৃঢ় হবে সেটা নির্ভর করে অভিলেখনের মাত্রার উপর এক্সটেন্ট অফ ওভারল্যাপ, মাত্রার উপর সমযোজী বন্ধনের দৃঢ়তা নির্ভর। অভিলেখনের মাত্রা যত বেশি হবে তত সমযোজী বন্ধন বেশি দৃঢ় হবে। তো যেহেতু সিগমা বন্ধনের ক্ষেত্রে অভিলেখনটা মুখোমুখি হয়, তাই এক্ষেত্রে মুখোমুখি অভিলেখনের ক্ষেত্রে অভিলেখনের মাত্রা যেহেতু বেশি ঘটে, মুখোমুখি অভিলেখনের ক্ষেত্রে
অভিলেপনের ক্ষেত্রে মুখোমুখি অভিলেপনের ক্ষেত্রে সমযোজী বন্ধন অভিলেপনের ক্ষেত্রে অভিলেপনের মাত্রা যেহেতু বেশি, অভিলেপনের মাত্রা যেহেতু বেশি তাই সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা অধিক। সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা অধিক দৃঢ়। ওকে, সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা অধিক দৃঢ়। এখন আসছে তোমার সিগমা বন্ধনের প্রকারভেদ। বিভিন্ন ধরনের সিগমা বন্ধন, বিভিন্ন ধরনের সিগমা বন্ধন। বিভিন্ন ধরনের সিগমা বন্ধন। বিভিন্ন ধরনের সিগমা বন্ধন। দেখো, এসএস সিগমা বন্ধন নাম্বার 1, এসএস সিগমা বন্ধন। এসপি সিগমা বন্ধন, পিপি সিগমা বন্ধন, পিপি সিগমা বন্ধন। এগুলো হচ্ছে বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের অভিলেপন। এখন এস কক্ষক অ্যাটমিক অরবিটাল গুলো আমরা আগে পড়েছি, যেমন এস অরবিটাল হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। এস অরবিটাল হলো স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, কিন্তু পি বা ডি বা এফ এইগুলো হচ্ছে ডাম্বেল ইন সেট, ডাম্বেল সেট। এখন এই যে গোলকাকার পারমাণবিক কক্ষক মানে যে এস অরবিটাল গুলো, এস কক্ষকে যেহেতু কোনো নির্দিষ্ট দিক নেই, তাই দুটো এস অরবিটালের অভিলেপনে যে সিগমা বন্ধন গঠিত হবে তার কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না। কিন্তু একটি গোলকাকার কক্ষকের সঙ্গে মানে এস এর সঙ্গে একটি ডাম্বেল আকৃতির কক্ষক মানে এস এর সঙ্গে পি বা দুটো ডাম্বেল আকৃতির কক্ষক পিপি, এগুলো কিন্তু নির্দিষ্ট অভিমুখ রয়েছে। এসএস সিগমা বন্ধনের কোনো অভিমুখ নেই, কারণ এস অরবিটাল গোলকাকার, সুতরাং এর যেহেতু কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, তাই এসএস সিগমা বন্ধনের কোনো অভিমুখ নেই। এখন দেখা যাক এই যে এসএস সিগমা বন্ধন, এই যে নাম্বার 1 এসএস সিগমা বন্ধন, এই যে এস অরবিটাল, দুটো এস অরবিটাল, একটা এস এটা একটা এস, এদের মধ্যে এই যে দুটি এস অরবিটালের অভিলেপনের ফলে যে বন্ধনটা গঠিত হবে তাকে বলবো এসএস সিগমা বন্ধন। এখন এই ক্ষেত্রে যে কমন পোরশন, দুটো অরবিটালের যেটা কমন পোরশন, এটাকে বলা হচ্ছে ওভারল্যাপ এরিয়া। এখন একটা এস আর একটি পি, এস অরবিটাল
এই যে গোলকাকার পি অরবিটাল ডাম্বেল আকৃতির, তাহলে একটা এস এর সঙ্গে একটা পি অরবিটালের অভিলেপন এরকম, এটা হচ্ছে ওভারল্যাপ এরিয়া। এবং এদের ফলে যে বন্ধনটা গঠিত হবে এগুলো হচ্ছে একই অক্ষ বরাবর, এটা হচ্ছে এসপি সিগমা বন্ধন, এসপি সিগমা বন্ধন, আর পিপি সিগমা বন্ধন হচ্ছে এই একটি পি অরবিটাল আর একটি পি অরবিটাল, এইভাবে অভিলেপনের ফলে পিপি সিগমা বন্ধন গঠিত হবে, পিপি সিগমা বন্ধন। এইটা হচ্ছে আমাদের ওভারল্যাপ এরিয়া। এখন দেখা যায় যে একটি বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের সঙ্গে একটি হাইব্রিড কক্ষকের অভিলেপনের ফলেও সিগমা বন্ধন কিন্তু গঠিত হয়। যেমন একটি sp3 এই যে নাম্বার 4, একটি sp3 এর সঙ্গে একটি s অরবিটালের অভিলেপন কেমন হবে? না, একটি sp3 আমাদের হচ্ছে sp3 s সিগমা বন্ধন, sp3 s সিগমা বন্ধন ইত্যাদি বিভিন্ন টাইপের হয়। sp3 বা দুটো sp3 sp3 সিগমা বন্ধন। নাম্বার 5 sp3 সিগমা বন্ধন ইত্যাদি। তাহলে এইভাবে বিভিন্ন ধরনের সিগমা বন্ধন হতে পারে। একটা sp3 হাইব্রিড অরবিটাল, sp3 হাইব্রিড অরবিটাল হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল এটি হলো একটি sp3 হাইব্রিড অরবিটাল। এইটাকে বলা হচ্ছে ব্যাক লোব। হাইব্রিড অরবিটালের একটা ব্যাক লোব থাকে, ব্যাক লোব এর সঙ্গে s অরবিটাল, তাহলে এটা হচ্ছে এক্ষেত্রে ওভারল্যাপ এরিয়া। এটি হচ্ছে sp3 s সিগমা। ওকে, দুটো sp3 হলে কেমন হবে? না, দুটো sp3 হলে এটা একটা sp3, এটা একটা sp3 এটি হচ্ছে ওভারল্যাপ এরিয়া। তাহলে এটা হচ্ছে sp3 সিগমা। উদাহরণ আমরা পরে আসবো। তাহলে যে বিভিন্ন ধরনের সিগমা বন্ধন বলা হলো, এখন আসছে পাই বন্ধন। ওকে, পাই বন্ধন। পাই বন্ধন হচ্ছে যে দুটি সমান্তরাল অক্ষ বিশিষ্ট পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে, পাশাপাশি অভিলেপনের ফলে পাই বন্ধন গঠিত। তাহলে এক্ষেত্রে s অরবিটাল কখনো পাই বন্ধন গঠন করতে পারবে না, কেননা s অরবিটাল তো স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। s অরবিটাল যেহেতু গোলকাকার, তাই s অরবিটালের যেহেতু সাইড ওয়াইজ ওভারল্যাপ সম্ভব নয়, তাই s অরবিটাল কখনো পাই বন্ধন গঠন করতে পারে না। আমরা আসছে এখন পাই বন্ধন। পাই বন্ধন যে দুটি পি অরবিটালের, ধরা যাক এটা একটা পি অরবিটাল, এই যে লম্বভাবে আছে দুটি পি কক্ষক প্লাস এই একটি পি কক্ষক, এই যে সমান্তরাল অক্ষ বিশিষ্ট দুটি পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল। এদের ক্ষেত্রে এইগুলোকে বলা হচ্ছে কি লোব। এই লোবগুলো যখন পাশাপাশি আসে, মানে দুটো পি কক্ষক পাশাপাশি থাকলে এই লোবগুলোর সঙ্গে অভিলেপন ঘটে। এই লোবের সঙ্গে এই লোবের, এই লোবটার সঙ্গে এই লোব, এক্ষেত্রে এইগুলো হচ্ছে ওভারল্যাপ এরিয়া। ওভারল্যাপ এরিয়া
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাই বন্ধন গঠনের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে এই ওভারল্যাপটা হচ্ছে কি পাশাপাশি সাইড ওয়েজ ওভারল্যাপ, সাইড ওয়েজ ওভারল্যাপ। তাহলে পাই বন্ধন গঠনের সময় দুটো সমান্তরাল অক্ষ বিশিষ্ট পি কক্ষকে পাশাপাশি অভিলেপন ঘটলেও এবং এক্ষেত্রে অভিলেপনটা দুটো জায়গায় ঘটলেও অভিলেপনের মাত্রাটা কিন্তু খুব কম। সিগমা বন্ধনের ক্ষেত্রে যেহেতু মুখোমুখি মানে হেড অন ওভারল্যাপ ঘটে, তাই সেক্ষেত্রে অভিলেপনের মাত্রাটা বেশি। এই কারণে সিগমা বন্ধন সবসময় পাই বন্ধন অপেক্ষা অধিক দৃঢ়। এখন এই সিগমা এবং পাই বন্ধনের ক্ষেত্রে ধরা যাক দুটো পরমাণুর মধ্যে দুটো পরমাণু, ধরা যাক এক্স এবং ওয়াই, এই দুটো পরমাণু এগুলো হচ্ছে দুটি ভিন্ন পরমাণু, দুটি ভিন্ন পরমাণু। ধরা যাক এই পরমাণু দুটি পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে, তাহলে এই এক্স এবং ওয়াই এর মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে নিশ্চিত রূপে এই বন্ডটা হবে সিগমা বন্ড। যদি ডবল বন্ড থাকে এক্স ওয়াই এর মধ্যে যদি দ্বিবন্ধন গঠিত হয়, ডবল বন্ড গঠিত হয়, তাহলে একটা হবে সিগমা, একটা পাই। কারণ দুটো পরমাণুর পারমাণবিক কক্ষগুলোর মধ্যে একই সঙ্গে দুবার মুখোমুখি অভিলেপন ঘটে না, তাই দুটো সিগমা বন্ধন হয় না, একটা সিগমা হলে অপরটা হবে পাই। 3 নম্বর, যদি এক্স ওয়াই এর মধ্যে ট্রিপল বন্ড গঠিত হয় তাহলে একটা সিগমা, তখন হবে দুটো পাই। তাহলে দৃঢ়তার দিক থেকে আমরা যেহেতু দেখছি যে দৃঢ়তার ক্রম হচ্ছে সিগমা গ্রেটার দেন পাই, সিগমা গ্রেটার দেন পাই, তাহলে সক্রিয়তার ক্রম কি হবে? সক্রিয়তার ক্রম হবে পাই গ্রেটার দেন সিগমা, পাই গ্রেটার দেন। যেহেতু সিগমা বন্ধন অধিক দৃঢ় তাই সক্রিয়তা কম, এই কারণে পাই বন্ধন সিগমার থেকে অধিক সক্রিয়। তাহলে যে ভিবি থিওরি এবং আমরা এই যে পাউলিং এবং স্লেটারের তত্ত্ব, এটা আমাদের আলোচনা করছি ভিবি থিওরিটি। এখন এই পাউলিং এবং স্লেটার, বিজ্ঞানী পাউলিং এবং স্লেটার এই ভিবি থিওরির আরো উন্নতি সাধন করেন। এই বিজ্ঞানীরা বলেন যে সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে বিশুদ্ধ পারমাণবিক কক্ষক অপেক্ষা হাইব্রিড কক্ষক বেশি উপযুক্ত এবং সেক্ষেত্রে বন্ধনটা আরো বেশি মানে সায়েন্টিফিক এবং বেশি যুক্তিযুক্ত। তাহলে পাউলিং এবং স্লেটারের তত্ত্ব বলতে আমরা এখন পড়ব হাইব্রিডাইজেশন থিওরি। হাইব্রিডাইজেশন থিওরি হাইব্রিডাইজেশন থিওরি, হাইব্রিডাইজেশন তত্ত্ব। হাইব্রিডাইজেশন থিওরি বিজ্ঞানী পাউলিং এবং স্লেটার, পাউলিং এন্ড স্লেটার ভিবি থিওরির উন্নতি সাধন করেন এবং বলেন যে সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে বিশুদ্ধ পারমাণবিক কক্ষক অপেক্ষা সংকর কক্ষক বেশি সায়েন্টিফিক এবং পরমাণুর ক্ষেত্রে পরমাণুর যে যোজক ইলেকট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রনগুলো যখন পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন শক্তি শোষণের মাধ্যমে পরমাণু উত্তেজিত অবস্থায় আসে এবং সেই অবস্থায় তার যে
যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো যুগ্ম অবস্থা থেকে অযুগ্ম অবস্থায় পৌঁছায় এবং এই অযুগ্ম ইলেকট্রন সমন্বিত কক্ষকগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে সদৃশ সমশক্তি সম্পন্ন এবং সব দিক থেকে একই হাইব্রিড কক্ষক গঠন করে। এইভাবে তাহলে দুই বা ততোধিক বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের মিলনে হাইব্রিড কক্ষক গঠিত হয় এবং এই হাইব্রিড কক্ষকগুলো দেখা যায় সমশক্তি সম্পন্ন, সর্বতভাবে সদৃশ এবং অপেক্ষাকৃত অধিক স্থিতিশীল। এই হাইব্রিড কক্ষক গঠনের প্রক্রিয়াকে বলা হয় হাইব্রিডাইজেশন। The determination of hybridization state and lone pair of the central atom. তাহলে কোনো সমযোজী অনুষ্ঠিত কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা এবং তাতে কতগুলো লোন পেয়ার আছে এগুলো আমরা খুব সহজে একটা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো এবং এই কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থার উপর অণুটির গঠনাকৃতি নির্ভর করে। তাহলে এখান থেকে আমরা সমযোজী অণু গঠনাকৃতি নির্ণয় করতে পারব। তাহলে এইটা থেকে আমরা পেয়ে যাব সমযোজী অণুর গঠনাকৃতি নির্ণয়। সমযোজী অণুর গঠনাকৃতি নির্ণয়। কোনো অনুষ্ঠিত কেন্দ্রীয় পরমাণুর অনুষ্ঠিত কেন্দ্রীয় পরমাণুর H সমান H ইকাল টু হচ্ছে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণকারী কক্ষকের সংখ্যা। H ইকাল টু কেন্দ্রীয় পরমাণুর H ইকাল টু হচ্ছে সংকরায়নে অংশগ্রহণকারী কক্ষকের তাহলে কেন্দ্রীয় পরমাণুর H ইকুয়াল টু ফর্মুলা হলো হাফ ইনটু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তাহলে ভি ইকুয়াল টু কি না, ভি ইকুয়াল টু হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজক ইলেকট্রন। ভি ইকুয়াল টু কেন্দ্রীয় পরমাণুর যোজক ইলেকট্রনের সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর যোজক ইলেকট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রন, যোজক ইলেকট্রন সংখ্যা। x ইকুয়াল টু একযোজী পরমাণুর সংখ্যা মানে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। c ইকুয়াল টু ক্যাটায়নের চার্জ এবং a ইকুয়াল টু অ্যানায়নের চার্জ। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা বের করে নিতে পারব। তাহলে এটি হলো 1 নম্বর ফর্মুলা। কেন্দ্রীয় পরমাণুর এই যে H ইকুয়াল টু কেন্দ্রীয় পরমাণুর H ইকুয়াল টু হাফ ইনটু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। নাম্বার 2 হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর লোন পেয়ারকে এই যে এল দ্বারা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় পরমাণুর এল ইকুয়াল টু এল ক্যাপিটাল এল সমান নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। 1
ইকাল টু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। তাহলে এল ইকাল টু সূত্রটা কি? H প্লাস এক্স মাইনাস ভি, H মাইনাস এক্স মাইনাস ভি, সরি H মাইনাস এক্স মাইনাস ভি। কেন্দ্রীয় পরমাণুর এল ইকাল টু H মাইনাস এক্স মাইনাস ভি। তাহলে H এবং x আমরা আগেই বলেছি, এখানে আর থেকে যাচ্ছে কি D, D ইকাল টু দ্বিযোজী পরমাণুর সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত দ্বিযোজী পরমাণুর সংখ্যা। তাহলে L আর D, তাহলে আমরা এই সূত্রটা পেয়ে গেলাম। এই সূত্র থেকে আমরা বিভিন্ন সমযোজী অণুর কেন্দ্রীয় পরমাণুর H বের করতে পারবো এবং L বের করতে পারবো, এবং H থেকে আমরা সমযোজী অণুর আকৃতি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব। এখন H এর মান দেখা যায় 2 থেকে 7 পর্যন্ত হতে পারে, 2 থেকে 7। H এর মান 2 থেকে 7 পর্যন্ত হতে পারে। এই যে H ইকুয়াল টু 2, 3, 4, 5, 6 এবং 7। যদি কেন্দ্রীয় পরমাণু H ইকুয়াল টু 2 হয়, তাহলে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা হবে sp, 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2 এবং 7 হলে sp3d3। এবং প্রত্যেকটিতে যদি কেন্দ্রীয় পরমাণু H সমান এটা এবং L সমান 0 হয়, L সমান 0 হলে H সমান 2 থেকে 7 এবং L সমান যদি 0 হয়, তাহলে sp এর জন্য কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন যদি sp হয়, অণুটি হবে রৈখিক মানে লিনিয়ার। sp2 হলে ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয় মানে প্ল্যানার। এবং এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বন্ধন কোণগুলো একটু মুখস্থ করে নিতে পারো। রৈখিক মানে বন্ধন কোণ হবে, সংশ্লিষ্ট বন্ধন কোণের মান হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এক্ষেত্রে হবে 120 ডিগ্রি। sp3 হলে হবে চতুস্তলকীয়, চতুস্তলকীয় মানে টেট্রাহেড্রাল বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। sp3d হলে হবে তোমার ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল, ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল। এবং সেক্ষেত্রে বন্ধন কোণের মান হবে, বন্ধন কোণের মান দু রকমের হয়, 120 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি। মানে ইকুয়াটোরিয়াল 120 ডিগ্রি, ইকুয়াটোরিয়াল অ্যাক্সিয়াল 90 ডিগ্রি এবং অ্যাক্সিয়াল 180 ডিগ্রি। যখন উদাহরণ আসবো তখন আসবো। আচ্ছা, sp3d হলে অষ্টতলকীয়, অষ্টতলকীয়
অক্টাহেড্রাল। সংশ্লিষ্ট বন্ধন কোণ হবে, বন্ধন কোণ সংশ্লিষ্ট বন্ধন কোণ হবে 90 ডিগ্রি আর 180 ডিগ্রি। sp3d3 হলে sp3d3 হলে হবে পঞ্চকোণীয় দ্বিপিরামিড, পঞ্চকোণীয় দ্বিপিরামিড, পেন্টাগোনাল বাইপিরামিড, পেন্টাগোনাল বাইপিরামিড। এবং সংশ্লিষ্ট বন্ধন কোণ হবে 72 ডিগ্রি, 90 ডিগ্রি আর 180 ডিগ্রি। এই বন্ধন কোণগুলো হবে। তাহলে এদের ক্ষেত্রে এখন আমরা এবারে উদাহরণে চলে আসবো। তাহলে বিভিন্ন ধরনের এই যে হাইব্রিডাইজেশন এবং সংশ্লিষ্ট বন্ধন কোণগুলো আমরা আলোচনা করে দিলাম। এখন আসছে উদাহরণ। প্রত্যেক টাইপের যে হাইব্রিডাইজেশন, প্রত্যেক হাইব্রিডাইজেশনের অন্তত একটা করে উদাহরণ আমরা আলোচনা করি, যাতে করে কেন্দ্রীয় পরমাণুতে কোনো লোন পেয়ার থাকবে। এখন আছে যে উদাহরণ, যেমন এক BF3 বোরন ট্রাইফ্লোরাইড, আমরা এই উদাহরণগুলো আলোচনা করব। BF3 এবং যাদের কেন্দ্রীয় পরমাণুতে কোনো লোন পেয়ার থাকবে না। BF3, PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড, SF6, সালফার হেক্সাক্লোরাইড, IF7, আয়োডিন হেপ্টাক্লোরাইড, আয়োডিন হেপ্টাক্লোরাইড। এতে sp3 তো ইলেকট্রন লোন পেয়ার থাকলে আমরা আলোচনা এখন করব না, পরে আলোচনা করব। লোন পেয়ার নেই এরকম অণু আমরা এখন আলোচনা করব। আচ্ছা, BF2 একটা দেওয়া যাবে, BF2 ওকে, বেরিলিয়াম ক্লোরাইড BF2। NH4 অ্যামোনিয়াম আয়ন, NH4 CO3 2- কার্বনেট আয়ন, CO3 2- কার্বনেট আয়ন ওকে। আচ্ছা, এগুলো হলে আমাদের আপাতত যে লোন পেয়ার বিহীন, কেন্দ্রীয় পরমাণুতে লোন পেয়ার নেই এরকম অণুগুলো মোটামুটি আলোচনা আমাদের হয়ে যাচ্ছে ওকে। তাহলে এক্ষেত্রে যেমন BF3 বোরন ট্রাইফ্লোরাইড, এখানে দেখছি কেন্দ্রীয় পরমাণু কি বোরন। তাহলে আমাদের ফর্মুলাতে চলে যাব, বোরনের H সমান হাফ ইনটু বোরনের ভ্যালেন্স ইলেকট্রন কত 3 প্লাস ক্লোরিন হচ্ছে কি মনোভ্যালেন্ট অ্যাটম অর্থাৎ 3, H এর মান 3 এবং L = 0। তাহলে দেখতে পাচ্ছি যে অর্থাৎ B এক্ষেত্রে sp2 সংকরায়িত এবং লোন পেয়ার নেই, তাই BF3 একটি ত্রিকোণীয় সমতলীয়, তাহলে sp বোরন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, গঠনটা কি হবে, স্ট্রাকচারটা হচ্ছে দেখো B
ত্রিকোণীয় সমতলীয় মানে এইদিকে বি এফ 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 এই গঠনটা, এই যে ত্রিকোণীয় সমতলীয় মানে একটি সমবাহু ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর দিকে তিনটে শীর্ষ প্রসারিত থাকে এবং এই বন্ড অ্যাঙ্গেল গুলো হচ্ছে কত 120 ডিগ্রি দিয়ে NH4 প্লাস NH4 প্লাস এক নম্বর বলেছি এটা উদাহরণ 1 2 3 4 5 6 7 ওকে। তাহলে একটা আমাদের আলোচনা হলো, এখন দেখো 6টা আলোচনা হচ্ছে। এক হলো 6 NH4 প্লাস Na অ্যামোনিয়াম আয়নের সেন্ট্রাল অ্যাটম কি N, তাহলে অতএব N এর H সমান কত হবে হাফ ইনটু 5 নাইট্রোজেনের যোজক ইলেকট্রন 5 হাইড্রোজেন একজোড়ি পরমাণু 5 প্লাস 4 মাইনাস C ক্যাটায়নের চার্জ কত 1, তাহলে এখানে হচ্ছে 4। অতএব N হলো sp3 হাইব্রিডাইজড তার মানে এটা হচ্ছে অর্থাৎ NH3 NH4 প্লাস হচ্ছে টেট্রাহেড্রাল ইনসেট টেট্রাহেড্রাল গঠনটা কি হবে দেখো। টেট্রাহেড্রাল আমরা আঁকবো কিভাবে, N এই চারটা হাইড্রোজেন 1 2 3 4 এই যে NH H H আর ব্র্যাকেট দিয়ে বাইরে দিয়ে দেব প্লাস, এবং এই বন্ড অ্যাঙ্গেল গুলো সব সমান এবং এর মান হচ্ছে 109 ডিগ্রি 28, সমস্ত বন্ধন কোণ সমান, এর মান হচ্ছে 109 ডিগ্রি 28। এইভাবে আমরা আঁকবো। নাম্বার 3 আচ্ছা আমরা আসছি যে PCl5 2 তে আসছি PCl5 3 এ আসবো SF6 2 তে আসছে PCl5 এখানে P এর H ইকুয়াল টু কত, H ইকুয়াল টু হাফ ইনটু 5 প্লাস 5 অর্থাৎ ফসফরাস হচ্ছে sp3 ডিহাইব্রিডাইজড সংকরায়িত। তার মানে PCl5 এটা হবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় আকৃতি। এই যে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় মডেলটা আমরা আঁকবো কিভাবে না, এই যে গঠন একটা এইভাবে ত্রিভুজ নেব, কেন্দ্রে রাখবো ফসফরাস, এইগুলো Cl Cl Cl, এবং এইগুলো হচ্ছে অ্যাক্সিয়াল পজিশন Cl Cl, এটি হচ্ছে অ্যাক্সিয়াল পজিশন। তাহলে এখানে আমরা ত্রিভুজটা আঁকলে এই যে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় মডেলটা আঁকলে এইগুলোকে বর্ডার লাইন দিয়ে যোগ করতে পারি।
এইগুলো হচ্ছে ইকুয়াটোরিয়াল আর এইগুলো হচ্ছে অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়াল, ইকুয়াটোরিয়াল, ইকুয়াটোরিয়াল। তবে কি আমরা বন্ধন কোনটা এখানে বলতে পারবো? এই যে ই ইকুয়াল টু ইকুয়াটোরিয়াল, ইকুয়াটোরিয়াল সব ক্ষেত্রে এই টার্মটা ব্যবহার করব। এ ইকুয়াল টু অ্যাক্সিয়াল, অক্ষীয়, আর ইকুয়াটোরিয়াল হচ্ছে নিরক্ষীয়। এক্ষেত্রে এই যে ইকুয়াটোরিয়াল, ইকুয়াটোরিয়াল বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। অ্যাক্সিয়াল, ইকুয়াটোরিয়াল, এই যে অ্যাক্সিয়াল, ইকুয়াটোরিয়াল বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবং ইকুয়াটোরিয়াল, এই অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল এই কোণ হচ্ছে 180 ডিগ্রি। তিন রকমের কোণ পাবো এখানে, সিএল, ই, পি, সিএল, ই। ইকুয়াটোরিয়াল, ইকুয়াটোরিয়াল 120 ডিগ্রি। সিএল, ই, পি, সিএল, এ এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবং সিএল, এ, পি, সিএল, এ ইকুয়াল টু 180 ডিগ্রি। তিন রকমের বন্ধন পেয়েছি। আচ্ছা, এখন আসছি আমার PCl5 হলো SF6 নাম্বার 3 সালফার হেক্সাফ্লোরাইড। এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার। সালফারের H ইকুয়াল টু হাফ ইনটু 6 প্লাস 6, যোজক ইলেকট্রন 6 আর একযোজী পরমাণু সংখ্যাও 6 মানে 6। অতএব সালফার sp3d2 হাইব্রিডাইজড, d2 সংকরাইড। অর্থাৎ আকৃতি হবে মানে গঠনাকৃতি অষ্টতরকী, অষ্টতরকী অক্টাহেড্রাল। আঁকবো কিভাবে আমরা? না, একটি সামান্তরিক নেব আমরা। এই যে গঠনাকৃতি দেখো, সামান্তরিক এঁকে নেব। এস কেন্দ্রে থাকবে এস, আর চারটে কর্নারে চারটে এফ, মানে এগুলো ইকুয়াটোরিয়াল পজিশন। এই যে এফ, 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 আর এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল পজিশন। এফ, 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 এগুলো ইকুয়াটোরিয়াল, এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল। এখানে ইকুয়াটোরিয়াল, অ্যাক্সিয়াল সমস্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে এই কোণগুলো 90 ডিগ্রি। ইকুয়াটোরিয়াল, ইকুয়াটোরিয়াল 90 ডিগ্রি, আর অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে SF6 হলো আমাদের। এখন আসছি IF7। ওকে, IF7 পাঁচে আসছে, তো পাঁচে ছিল আমাদের BF2, BEF, পাঁচে ছিল BEF। নাম্বার 5 BE, বেরিলিয়াম ফ্লোরাইড, BF। এখানে সেন্ট্রাল অ্যাটম বেরিলিয়াম, এর H ইকুয়াল টু, দেখো বেরিলিয়ামের যোজক ইলেকট্রন কত? 2, তাহলে 2 প্লাস 2 মানে 2।
অর্থাৎ বেরিলিয়াম sp হাইব্রিডাইজড। তারপরে গঠন ভেরি সিম্পল, BF এই হলো জ্যামিতিক গঠন এবং বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। 7 নম্বরে আমাদের ছিল IF7 এখানে সেন্ট্রাল অ্যাটম আয়োডিন, অতএব আয়োডিনের H সমান হাফ ইন্টু আয়োডিনের যোজক ইলেকট্রন কত 7, একযোজী পরমাণুর সংখ্যাও 7, মানে H এর মান 7, অর্থাৎ I হলো sp3d3 হাইব্রিডাইজড। আচ্ছা, এখানে আমাদের এই গঠনটা এটা কি রৈখিক গঠন, মানে লিনিয়ার। তাহলে এই ক্ষেত্রে এটি হচ্ছে এই যে IF7 এর গঠন হচ্ছে কি পঞ্চকোণীয় দ্বিপিরামিডি, পেন্টাগোনাল বাইপিরামিড। IF7 তাহলে I sp3d3 হাইব্রিডাইজড এবং এটা পঞ্চকোণীয় দ্বিপিরামিড। তাহলে এর গঠনটা কেমন হবে? না, গঠনটা কেন্দ্রে হচ্ছে I, এগুলোতে ইকুয়েটর পজিশন একটা করে F, এখানে F, এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল F, অ্যাক্সিয়াল F, অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল F, ইকুয়েটোরিয়াল F, ইকুয়েটোরিয়াল F, ইকুয়েটোরিয়াল। আচ্ছা, আর একটা রয়ে গেল, আর একটাকে হয় এইখানে দিতে পারো, না হলে এখানে এখানে দিবে। তাহলে এই হলো IF7 ইকুয়েটোরিয়াল। তাহলে এখানে যে ইকুয়েটোরিয়াল এই বন্ধন কোণগুলো হচ্ছে 72 ডিগ্রি। আচ্ছা, ইকুয়েটোরিয়াল অ্যাক্সিয়াল 90 ডিগ্রি এবং অ্যাক্সিয়াল হলো 180 ডিগ্রি। তাহলে এইভাবে দেখো, আমরা প্রত্যেকটি সমযোজী অণু, প্রত্যেক টাইপের সমযোজী অণু গঠনাকৃতি ডিসকাস করলাম, মানে sp, sp2, sp3, sp3d, sp3d2 এবং sp3d3, এই প্রত্যেক টাইপের হাইব্রিডাইজেশন একটা করে অণুর উদাহরণ এবং তার গঠনাকৃতি কেমন হবে সেগুলো ডিসকাস করা হবে। তো আজকের ক্লাসে আমাদের একটা টপিক থেকে গেল, যেটা পরের ক্লাসে আলোচনা করব। এই থেকে গেল কার্বন পরমাণুর সংকরায়নের প্রকৃতি এবং সংকরায়নের ফলে এর চতুর্যোজ্যতার ব্যাখ্যা, এক্সপ্লেনেশন অফ 4 ভ্যালেন্সি অফ কার্বন অ্যাটম ডিউ টু হাইব্রিডাইজেশন এবং বিভিন্ন উদাহরণ। এই টপিকটা আমাদের থেকে গেল, আমরা পরের ক্লাসে আসবো। ওকে।